When there is any intestinal obstruction, there is lead to dilatation of the bowel proximally. তাহলে যে জায়গায় অবস্ট্রাকশন হয় তার প্রক্সিমাল যে বাউলটা থাকে ওইটা সাধারণত ডাইলেটেশন হয় and ultimately disrupting the peristalsis. The obstruction, intestinal obstruction can be functional due to abnormal intestinal physiology or due to a mechanical obstruction which can be acute or chronic. তাইলে অবস্ট্রাকশন দুই ধরনের হতে পারে, একটা হলো ফাংশনাল অবস্ট্রাকশন যেটাকে আমরা অ্যাডাইনামিক অবস্ট্রাকশন বলি, আর একটা হলো মেকানিক্যাল অবস্ট্রাকশন যেটাকে আমরা ডায়নামিক অবস্ট্রাকশন বলি। ইউজুয়ালি আমরা দুইটা ক্লাসিফিকেশন করতে চাই, একটা হলো ডায়নামিক অবস্ট্রাকশন, একটা হলো অ্যাডাইনামিক অবস্ট্রাকশন। What are the risk factors for developing intestinal obstruction? আমরা সবচেয়ে কমন যেটা আমরা পাই এটা হলো আমাদের দেশের পার্সপেক্টিভে আমরা কমনলি পাই হলো obstructed inguinal hernia, but in general যদি বলতে চাই factors that may lead to increased risk of developing intestinal obstruction, এর মধ্যে abdominal or pelvic surgery which may cause adhesion। তাহলে প্রিভিয়াস যদি কোনো abdominal সার্জারি থাকে আর পেলভিক সার্জারি যদি থাকে তাহলে ওইসব রোগীর ক্ষেত্রে যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে তাহলে আমরা ধরে নিতে পারি ইট ইজ ডিউ টু অ্যাডহেশন। প্রিভিয়াস হিস্ট্রি অফ অবস্ট্রাকশন সাধারণত মেকানিক্যাল অবস্ট্রাকশন গুলোতে প্রিভিয়াসলি পেশেন্ট প্রেজেন্টেড উইথ সাবএকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট এটা ভালো হয়ে যায়, নেক্সট টাইম রোগী আবার অবস্ট্রাকশন নিয়ে ডেভেলপ করে। ইনফ্লামেটরি বাউল ডিজিজ, তার মধ্যে ক্রনস ডিজিজ সবচেয়ে কমন। ক্রনস ডিজিজ কজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডিউ টু ওয়াল থিকেনিং এন্ড ন্যারোয়িং অফ দ্য ইন্টেস্টাইনাল লুমেন। ক্যান্সার অফ দ্য ইন্টেস্টাইন, স্পেশালি হিস্ট্রি অফ রিমুভাল অ্যাবডোমিনাল টিউমার এই ধরনের যদি থাকে তাহলে এই ক্ষেত্রে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে আসতে পারে। হিস্ট্রি অফ কনস্টিপেশন, এটা কিন্তু আমরা সাধারণত ওল্ড এজে ডিউ টু ইনফেক্টেড ফিকাল ম্যাটার আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন পেয়ে থাকি। আর একটা কনজেনিটাল, দ্যাট ইজ দ্য মেল রোটেশন অফ দ্য ইন্টেস্টাইন। হোয়াট আর দ্য কজেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এটা আমরা যদি বলি এখানে দেখো অ্যাডহেসিভ ডিজিজ ডিউ টু প্রিভিয়াস অপারেশন অ্যাবডোমিনাল ও পেলভিক সার্জারি যদি হিস্ট্রি থাকে তাহলে তাদের ক্ষেত্রে ডি টু অ্যাডহেশন এটা বলছে 60%। এগুলো কিন্তু হিসাবগুলো সাধারণত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের। নিওপ্লাজম, intestinal malignancy in any higher intestine, এটা 20%। herniation, most commonly the external hernia, that may be internal hernia। hernia দুই ধরনের আছে আমরা জানি, একটা হলো external hernia, একটা হলো internal hernia। inflammatory bowel disease, intersusception, commonly বাচ্চাদের ক্ষেত্রে হয়, বড়দের ক্ষেত্রে হতে পারে। volvulus, বড়দের ক্ষেত্রে হয় volvulus, কমন হলো sigmoid volvulus, cecal volvulus, others হলো 5% বলছে। ক্লাসিফিকেশন অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যাকর্ডিং টু দ্য বাউল ইনভলভমেন্ট আমরা দুই ভাগে করতে পারি, একটা হলো স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, একটা হলো লার্জ বাউল অবস্ট্রাকশন। এই স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হলো প্রক্সিমাল, একটা হলো ডিস্টাল। স্মল ইন্টেস্টিনাল দুইটা পার্ট আমরা সাধারণত ধরে নিই, একটা হলো জেজুনাম আর একটা হলো আইলিয়াম। এই জেজুনাম আর আইলিয়ামের কোন জায়গায় হয়েছে এটার উপর নির্ভর করে সাধারণত প্রক্সিমাল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, আর যদি টার্মিনাল আইলিয়ামের দিকে হয় তাহলে আমরা এটাকে বলি ডিস্টাল স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এই দুটার মধ্যে একটু প্রেজেন্টেশনের পার্থক্য যেটা, আমরা যদি প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পাই তাহলে এই ক্ষেত্রে হলো অ্যাবডোমিনাল ডিস্টেনশন। আমরা কার্ডিনাল ফিচারস অফ অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের যদি কথা বলি, চারটা ক্লিনিক্যাল ফিচারস থাকে, কার্ডিনাল ফিচারস থাকে। একটা হলো অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং এন্ড অ্যাবসোলিউট কনস্টিপেশন। তাহলে চারটা, অ্যাবডোমিনাল পেইন, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, ভমিটিং এন্ড অ্যাবসোলিউট কনস্টিপেশন। এই চারটা ফিচারস এর ক্ষেত্রে একটু পার্থক্য হয়, কোনটা আগে হয় কোনটা পরে হয়। প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন যদি হয় সাধারণত ভমিটিং বিকাম আর্লি, সাধারণত বমিটা বেশি আগে প্রেজেন্ট করে আমাদের কাছে, তারপরে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেইন তো থাকবেই, এন্ড অ্যাবসোলিউট কনস্টিপেশন, এগুলা একটু একটু ইয়া হয়। আর আমরা যদি ডিস্টাল স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কথা বলি তাহলে সবচেয়ে প্রমিনেন্ট ফিচার যেটা হয় এটা হলো অ্যাবডোমিনাল ডিস্টেনশন। আর দুইটার মধ্যে একটু যদি ভমিটিং এর যদি পার্থক্য বলি, আমরা প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইনাল ভমিটিংটা সাধারণত বিলিয়াস ভমিটিং হবে, বাইল কন্টেইনিং ভমিটিং হবে। আর ডিস্টাল স্মল ইন্টেস্টাইনাল যদি হয় তাহলে ওই ক্ষেত্রে সাধারণত ফিকুলেন্ট ভমিটিং হতে পারে। তাহলে আমরা এটা অনসেটের ক্ষেত্রে বলি প্রক্সিমাল স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইট ইজ শর্টার ইন অনসেট, মানে শর্ট ডিউরেশন, অল্প সময়ের মধ্যে রোগীর কার্ডিনাল ফিচারস গুলো ডেভেলপ করবে। আর ডিস্টাল স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এটা হলো লঙ্গার অনসেট। কমন কজ একটা ছোট্ট একটা স্লাইডে দেখা যাচ্ছে, স্মল বাউল অবস্ট্রাকশন, অ্যাডহেশন, হার্নিয়েশন, নিওপ্লাজম, এগুলো যেগুলো বলছি আমরা আগে। লার্জ বাউল অবস্ট্রাকশনের মধ্যে দেখো সবচেয়ে কমন দ্যাট ইজ দ্য ক্যান্সার।
Malignancy is the commonest cause of large bowel obstruction. তারপরে diverticular disease বলছে, volvulus fecal infection. তাহলে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। স্মল বাউল অবস্ট্রাকশন, লার্জ বাউল অবস্ট্রাকশন, আমরা এগুলা একটু পার্থক্য যদি বলি, স্মল বাউল অবস্ট্রাকশনে সাধারণত একিউট টু গ্রাজুয়াল অনসেট, আর লার্জ বাউল অবস্ট্রাকশনে মোর গ্রাজুয়াল অনসেট, সাধারণত আস্তে আস্তে ডেভেলপ করে। বাউল সাউন্ড স্মল বাউল অবস্ট্রাকশনে হাই পিচ সাউন্ড থাকে, লার্জ বাউল অবস্ট্রাকশন সাধারণত নরমাল সাউন্ড থাকে। অ্যাবডোমিনাল টেন্ডারনেস এর কথা বলি যদি, আমরা স্মল বাউল অবস্ট্রাকশনে সাধারণত সেন্ট্রাল এন্ড কলিক অ্যাবডোমিনাল পেইন থাকে and tenderness থাকে। আর লার্জ বাউল অবস্ট্রাকশনে দ্যাট ইজ লোকালাইজড, যে পোরশনে সাধারণত অবস্ট্রাকশনটা, সেই পোরশনটা সাধারণত কজ গুলো আমরা আগে বলে ফেলছি, যেমন পোস্ট সার্জিক্যাল অ্যাডহেশন, হার্নিয়া, ভলভুলাস, সিকল কার্সিনোমা, ক্রনস ডিজিজ, প্যারালাইটিক আইলিয়াস ডিউ টু স্মল বাউল ইসকেমিয়া। আর লার্জ বাউল অবস্ট্রাকশনের ক্ষেত্রে যদি বলি আমরা, মেলিগন্যান্সি, ফিকাল ইনফেকশন, ভলভুলাস, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ, ডায়াবেটিকুলার ডিজিজ, এগুলো হলো কমন। স্মল বাউল অবস্ট্রাকশনে যদি আমরা আসি, অ্যাকর্ডিং টু লোকেশন, প্রগনোসিস, স্মল বাউল অবস্ট্রাকশনের প্রগনোসিস বিট বেটার, প্রগনোসিস ইজ গুড যদি আমরা আর্লি ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট করতে পারি, প্রপার ডায়াগনোসিস ট্রিটমেন্ট অবস্ট্রাকশন করতে পারি। কমপ্লিট অবস্ট্রাকশন ট্রিটেড সাকসেসফুলি নন অপারেটিভলি হ্যাভ এ হায়ার ইনসিডেন্স অফ রিকারেন্স দেন দোজ ট্রিটেড সার্জিক্যালি। যাদের ক্ষেত্রে কমপ্লিট অবস্ট্রাকশন মানে হলো অল দ্য কার্ডিনাল ফিচার্স অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, যেগুলো আমরা পাই, অ্যাবডোমিনাল পেইন, So absence of defecation and also flatus. আচ্ছা ঠিক আছে, তুমি বুঝছো কিন্তু বলতে পারো না সুন্দর করে। তার মানে কমপ্লিট সিজেশন অফ প্যাসেজ অফ ফিসেস এন্ড প্ল্যাটাস, কমপ্লিট সিজেশন অফ প্যাসেজ অফ ফিসেস এন্ড প্ল্যাটাস, দ্যাট ইজ কল্ড অ্যাবসলিউট কনস্টিপেশন। এই অ্যাবসলিউট, আমরা যদি কমপ্লিট অবস্ট্রাকশন একটা, আরেকটা হলো ইনকমপ্লিট অবস্ট্রাকশন। এই ইনকমপ্লিট অবস্ট্রাকশন যদি আমরা বলতে চাই, তাহলে ওই ক্ষেত্রে সাধারণত অ্যাবসলিউট কনস্টিপেশন থাকে না। তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় যে ওই রোগীটার হয়তো প্যাসেজ অফ ফিসেস না থাকলেও কিন্তু প্ল্যাটাস পাস হতে পারে। তাহলে এটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে। কমপ্লিট অবস্ট্রাকশন ট্রিটেড সার্জিক্যালি নন অপারেটিভ, সাকসেসফুলি নন অপারেটিভলি, তার মানে পেশেন্ট কমপ্লিট অবস্ট্রাকশন নিয়ে আসছে, অল দ্য কার্ডিনাল ফিচার্স অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তার মধ্যে আছে। আমরা নন অপারেটিভ কনজারভেটিভ মিনস আমরা যদি চিকিৎসা করি, তার ক্ষেত্রে কিন্তু বলছে পরবর্তীতে যে কোনো সময় আবার এটা রিকারেন্স হতে পারে। তাহলে আবার যাদেরকে আমরা কমপ্লিট অবস্ট্রাকশন নিয়ে আসছে, যাদেরকে আমরা সার্জিক্যালি ট্রিট করছি, তাদের ক্ষেত্রে রিকারেন্স হওয়ার সম্ভাবনা কম বলছে। মরবিডিটি, মর্টালিটি যদি বলি আমরা, মরবিডিটি এন্ড মর্টালিটি আর ডিপেন্ডেন্ট অন দ্য আর্লি রিকগনিশন এন্ড কারেক্ট ডায়াগনোসিস অফ অবস্ট্রাকশন। আমরা যত তাড়াতাড়ি রিকগনাইজ করতে পারবো, যত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবো, ততই হলো মরবিডিটি, মর্টালিটিটা কম হবে। ইফ আনট্রিটেড, যদি আমরা চিকিৎসা না করি, তাহলে আলটিমেটলি কি দাঁড়াবে? স্ট্র্যাঙ্গুলেটেড অবস্ট্রাকশন হবে। এবং এই স্ট্র্যাঙ্গুলেটেড অবস্ট্রাকশনের ক্ষেত্রে তুমি যদি ফার্দার নেগলিজেন্সি করো, তাহলে অলমোস্ট 100% অফ পেশেন্ট উইল ডাই। সুতরাং ইট ইজ ভেরি ডেঞ্জারাস। তুমি যদি নেগলিজেন্সি করো, তাহলে 100% পেশেন্ট উইল ডাই। ইফ সার্জারি ইজ পারফর্মড উইদিন 36 আওয়ার্স, আমরা যদি ডায়াগনোসিস এবং সিমটমস অনসেট থেকে 36 আওয়ার্স এর মধ্যে ডায়াগনোসিস করে যদি চিকিৎসা শুরু করে দিতে পারি, দ্য মর্টালিটি রেট ডিক্রিজেস টু 8%, তাহলে এই ক্ষেত্রে মর্টালিটি কিন্তু কম হবে। এই যে মর্টালিটি, মরবিডিটি, এগুলো কিন্তু অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করবে, শুধু ডিজিজ ফ্যাক্টর না, পেশেন্ট কোমরবিড ফ্যাক্টর গুলো যেগুলো আছে, কোমরবিডিটি, এগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। The mortality rate is 25% if surgery is postponed beyond 36 hours in this group of patient. তাহলে আমরা যদি 36 এর পরে যদি ডিলে যদি অপারেশন করতে যাই, তাহলে ওই ক্ষেত্রে দেখা যায় তার ক্ষেত্রে কিন্তু মর্টালিটি আস্তে আস্তে বেড়ে যাবে। সাম রিস্ক ফ্যাক্টরস অ্যাসোসিয়েটেড উইথ ডেথ আর পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন ইনক্লুড এজ, কোমরবিডিটি and treatment delay. তাহলে এজ অফ দ্য পেশেন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট। কোমরবিডিটির কথা যদি বলি আমরা, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, তারপরে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ইসকেমিক হার্ট ডিজিজ। যেমন ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, এটা যদি সিভিয়ার থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা সাধারণত চেষ্টা করি যে মানে কনজারভেটিভ চিকিৎসা রোগীটা ভালো হয়ে যায় কিনা। কিন্তু এই ক্ষেত্রে বলছে এগুলো কিন্তু মর্টালিটি আসলে আলটিমেটলি বাড়াই দেয়। এই যে আমরা যেটা বলতেছিলাম, কমপ্লিট অর ইনকমপ্লিট অবস্ট্রাকশন, যেটা পার্শিয়াল অর ইনকমপ্লিট, কমপ্লিট অবস্ট্রাকশন। Partial or incomplete obstruction, lumen narrowed but allow transit some content.
অ্যাবডোমিনাল ডিস্টেন্সে থাকবে প্রেজেন্স অফ প্ল্যাটাস, যেটা বলছি আমি প্রেজেন্স অফ বাউল মুভমেন্ট, তার মানে তার অ্যাবসলিউট কনস্টিপেশন এই ক্ষেত্রে থাকে না। আর কমপ্লিটের ক্ষেত্রে লুমেন টোটালি অবস্ট্রাক্টেড থাকে, কমপ্লিট অবস্টিপেশন, অবস্টিপেশন মানে হলো অ্যাবসলিউট কনস্টিপেশন। তাহলে এই ক্ষেত্রে আলটিমেটলি আমাদের কাছে রোগী তিন ভাবে প্রেজেন্ট করতে পারে, একটা হলো সিম্পল অবস্ট্রাকশন, আরেকটা হলো স্ট্র্যাঙ্গুলেশন, আরেকটা হলো ক্লোজড লুপ অবস্ট্রাকশন। তাহলে সিম্পল অবস্ট্রাকশন হলো নো ভাস্কুলার ইম্পেয়ারমেন্ট, আর স্ট্র্যাঙ্গুলেশন আমরা তখনই বলি যখন দেয়ার ইজ ভাস্কুলার ইম্পেয়ারমেন্ট অফ দা অবস্ট্রাক্টেড সেগমেন্ট। অবস্ট্রাক্টেড যে সেগমেন্ট থাকে ওইটার যদি ভাস্কুলার ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে সাধারণত ওই ক্ষেত্রে আমরা স্ট্র্যাঙ্গুলেশন বলি। ক্লোজড লুপ অবস্ট্রাকশন হলো বোথ এন্ডস আর অবস্ট্রাক্টেড। ডিগ্রি অফ অবস্ট্রাকশনের উপর নির্ভর করে ওই যে পার্শিয়াল এবং টোটাল অবস্ট্রাকশন, এটা যেটা এখানে এটাই দেখাচ্ছে। পার্শিয়াল অবস্ট্রাকশনের ক্ষেত্রে সাম কন্টেন্ট মে ট্রান্সমিট, আর কমপ্লিট অবস্ট্রাকশনের ক্ষেত্রে কোনো কন্টেন্ট যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে আমরা প্রক্সিমাল ডাইলেটেশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যদি কমপ্লিট অবস্ট্রাকশন পাই তাহলে এই ক্ষেত্রে প্রক্সিমাল ডাইলেটেশন উইল বি মোর এন্ড মোর, আর যদি পার্শিয়াল অবস্ট্রাকশন আর ইনকমপ্লিট অবস্ট্রাকশন থাকে তাহলে এই ক্ষেত্রে প্রক্সিমাল ডাইলেটেশনটা কম থাকবে। হোয়াট আর দ্য কজেস? অ্যাকর্ডিং টু দ্য কজেস যদি বলি আমরা দুই ধরনের, একটা হলো ডায়নামিক অবস্ট্রাকশন আর ডাইনামিক অবস্ট্রাকশন। তোমাদের ক্ষেত্রে আমরা এটাই জানতে চাই, হোয়াট আর দ্য কজেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, হোয়াট আর দ্য টাইপস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আমরা কজের এবং যদি বলি তাহলে ডায়নামিক অবস্ট্রাকশন। ডায়নামিক অবস্ট্রাকশন কাকে বলি? এখানে পেরিস্টালসিস এগেইনস্ট এ মেকানিক্যাল অবস্ট্রাকশন, তার মানে একটা মেকানিক্যাল অবস্ট্রাকশন আছে উইদিন দ্য ইন্টেস্টাইন, এইটার এগেইনস্টে পেরিস্টালসিস, ইন্টেস্টাইনাল যে পেরিস্টালসিস যেটা কাজ করতেছে, এটা কাজ করে ওই ওই অবস্ট্রাকশনটাকে ওভারকাম করার চেষ্টা করতেছে। আর অ্যাডাইনামিক যদি বলি এখানে এখানে অ্যাবসেন্ট পেরিস্টালসিস ডিউ টু ইন্টেস্টাইনাল অ্যাটোনি ইন অ্যাবসেন্স অফ মেকানিক্যাল কজ, তার মানে এখানে কোনো বাধা, কিন্তু ওই ধরনের কোনো বাধা নাই, কিন্তু এখানে ইন্টেস্টাইন নিজেই হলো দুর্বল ডিউ টু ভ্যারাইটি অফ কজেস, এটাকে বলি আমরা অ্যাডাইনামিক অবস্ট্রাকশন। আমরা যদি ডায়নামিক অবস্ট্রাকশনের কজ বলতে চাই তাহলে যে কোনো লুমিনাল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা তিন ধরনের কজ বলি, একটা হলো ইন দ্য লুমেন, ইন দ্য ওয়াল, আর একটা হলো আউটসাইড দ্য ওয়াল। ইন দ্য লুমেন যদি বলি আমরা ইন্ট্রালুমিনাল, দ্যাট ইজ দ্য ইনফেক্টেড ফিসেস, গলস্টোন, বেজুয়ার এন্ড ফরেন বডিজ। আর ফরেন বডিজ ইন্টেস্টাইনের মধ্যে কি আসবে? যেমন আমরা অনেক সময় অনেক আনওয়ান্টেড সাবস্টেন্স পাই, যেমন হলো মাছ ধরতে গেছে, কই মাছ একটা পাইছে, এটা মুখের মধ্যে রাখছে, পায়ের নিচে যে আরেকটা মাছ পড়ছে ওইটার জন্য ডুব দিছে, ওইটা ধরতে যাই আলটিমেটলি যেটা মুখে ছিল ওইটা কিন্তু ভিতরে চলে গেছে। এই ধরনের ঘটনা অনেক আছে, তোমরা পেপারে দেখতে পাবা। তাহলে এই ফরেন বডিজ গুলো একটা। আরেকটা হলো ওল্ড এজে দাদা, নানা, নানি, যারা দাদি, তারা দেখবা যে গরুর মাংস খাইতেছে, একটা পিস পড়ছে, এটা হয়তো ভালো করে চাবায় নাই, না না চাবায় গিলে ফেলছে, গিলে যায় আলটিমেটলি এটা এমন জায়গায় যায় আটকাইছে, এটা কিন্তু মে কজিং ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তাহলে এগুলো আমাদের হলো ফরেন বডিজ এর মধ্যে পড়ে। আমরা যদি ইন্ট্রামুরালের কথা বলি, তার মানে ইন দা ওয়াল যদি বলি তাহলে মোস্ট কমনলি দ্যাট ইজ ডিউ টু স্ট্রিকচার, ডিউ টু ক্রনস ডিজিজ, টিউবারকুলোসিস, or malignant stricture. Though small intestinal malignant stricture is very rare, large intestinal malignant stricture হতে পারে, টিউমার্স, ইন্টারসাসেপশন এন্ড লিম্ফোমা। তাই এগুলো হলো ইন দা ওয়াল। আর আউটসাইড দ্য ওয়ালের যদি কথা বলি তাহলে এটাই হলো সবচেয়ে কমন, আমরা বেশি পাই অ্যাডহেশন, হার্নিয়া, কনজেনিটাল ব্যান্ড, টিউমার, ভলভিউলাস। টিউমার্স ফ্রম দ্য আউটসাইড, টিউমার্স ফ্রম দ্য আউটসাইড মে প্রডিউস, যেমন আমরা যদি কার্সিনোমা স্টোমাকের কথা বলি, কার্সিনোমা স্টোমাক যদি তোমার পেরিডিউডেনাল লিম্ফ নোড, লিম্ফেটিক মেটাস্টেসিস, আমরা গত ক্লাসে যেটা বলছি, লিম্ফেটিক মেটাস্টেসিস করে সে কিন্তু ডিউডেনাল অবস্ট্রাকশন করতে পারে। ইট ইজ ওয়ান টাইপ অফ ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। এখানে এই যে কজ গুলো এতক্ষণ বলছে এগুলো দেখাচ্ছে, একটা দেখো, একটা হার্নিয়া দেখাইছে প্রথম, যেটা এটা, তারপর একটা অ্যাডহেশন দেখাইছে, তারপর একটা ইন্টারসাসেপশন, তারপর একটা বলছে ভলভিউলাস, এই জিনিসগুলো দেখাইছে। এখানে ইন্টারসাসেপশনের ছবি দেখাইছে, একটা পোর্শন। ইন্টারসাসেপশন কাকে বলে আমরা পেডিয়াট্রিক সার্জারিতে ইন্টারসাসেপশন আলাদা একটা টপিকস আছে, আমরা এটা ওইভাবে ভালোভাবেই পড়াবো। ওয়ান পোর্শন অফ দ্য বাউল, ইনভেজাইনেশন অফ দ্য ওয়ান পোর্শন অফ দ্য বাউল ইনটু দ্য adjacent segment usually from the proximal to the distal, যেটা হয়। আমরা যে ফরেন বডির কথা বলছি, ট্রাইকোভিজুয়ার, ফাইটোভিজুয়ার, এগুলো করার জন্য ট্রাইকোভিজুয়ার মানে হলো আনডাইজেস্টেড হেয়ার বল, তার সাধারণত যারা চুল ছিঁড়ে খেয়ে ফেলে, তাহলে মানসিক রোগী যারা, ইনসেন পারসন যারা, তারা সাধারণত মাথার চুলগুলো ছিঁড়ে আস্তে আস্তে মুখে খেয়ে ফেলে। এগুলো স্টোমাকে গিয়ে, এগুলো তো আর ডাইজেস্ট হয় না, স্টোমাকে গিয়ে জমা হইতে হইতে একটা বল, হেয়ার বল তৈরি করে, যেটা
may produce intestinal obstruction. Phytovisual হলো fruit and vegetable fiber, এটা হলো যাদের previous gastric surgery আছে, inadequate chewing করে, গ্যাস্ট্রিক পাম্প মেকানিজম যাদের ভালো থাকে না তাদের ক্ষেত্রে সাধারণত হয়ে থাকে, এগুলো ভেরি রেয়ার। বাচ্চাদের ক্ষেত্রে ওয়ার্ম ইন দ্য লুমেন এসকারিস লুম্ব্রিকাস ইজ মোস্ট কমন। বাচ্চাদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে আসলে আমরা কনজেনিটাল কজ পরে আমরা যেটা চিন্তা করি এটা হলো এসকারিস লুম্ব্রিকাস। এসকারিস লুম্ব্রিকাস জমা হইতে 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 এগুলো একসাথে জমা হয়ে একটা বল তৈরি করে, এগুলো তৈরি করে আলটিমেটলি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন তৈরি করে। নিচে দেখো ছবি দেওয়া আছে, স্মল ইন্টেস্টাইন থেকে ক্রিমি বের করে কিডনি ট্রেতে নিচ্ছে। এসকারিস লুম্ব্রিকাস যদি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করে তাহলে আমরা কিছু ক্লু পাই, যে ক্লু দিয়ে আমরা ধরে নিতে পারি যে দিস পেশেন্ট সাফারিং ফ্রম ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডিউ টু বোলাস অফ এসকারিস লুম্ব্রিকাস। এটা হলো ওয়ার্ম ইন দ্য স্টুল অর বমিটাস। যদি বলে যে হ্যাঁ পায়খানার সাথে তার কৃমি গেছে, বমির সাথে কৃমি গেছে, এটা যদি আমরা হিস্ট্রিতে পাই, সাথে তুমি যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করো, এখানে যদি ইউসিনোফিলিয়া পাই আমরা ইন দ্য সাইট অফ ওয়ার্ম উইদিন দ্য গ্যাস ফিল্ড, আর এক্সরে যদি করি আমরা প্লেন, তাহলে আমরা অনেক সময় ওয়ার্ম দেখতে পারি, দো ইট ইজ ভেরি টাফ দেখা, আমরা এটা দেখতে পারি। তাহলে তিনটে জিনিস, একটা হলো হিস্ট্রিতে আমরা বমি এবং পায়খানার সাথে যদি মানে কৃমি যাওয়ার হিস্ট্রি থাকে, সাথে যদি আমরা রক্ত পরীক্ষায় যদি ইউসিনোফিলিয়া পাই, তাহলে আমরা কিন্তু এরকম একটা ইয়ে করতে পারি। অ্যাডহেশন মোস্ট কমনলি সাধারণত প্রিভিয়াস কোনো অ্যাবডোমিনাল সার্জারি অর পেলভিক সার্জারি যদি হয়ে থাকে, ওই রোগী যদি আমাদের এখন ক্লিনিক্যাল ফিচার্স অফ একিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে দিস পেশেন্ট suffering from the adhesive intestinal obstruction. Most commonly occur due to previous abdominal surgery. Risk of acquiring adhesion subsequent to abdominal surgery is 4% and after laparotomy is 2%. Adhesion start to form within hours of abdominal surgery. সার্জারি শেষ করার 1 ঘন্টা পরে এর মধ্যেই কিন্তু অ্যাডেশন শুরু হয়ে যায়। এই অ্যাডেশনটা দুই ধরনের থাকে, একটা হলো আর্লি ফিব্রিনাস, লেট আলটিমেটলি ফিব্রিনাসটা আলটিমেটলি টাইট ব্যান্ড হইতে হইতে ফাইব্রাস তৈরি হয়। তাহলে আর্লি হলো ফিব্রিনাস, লেট হলো ফাইব্রাস। হাউ ক্যান ইউ প্রিভেন্ট অ্যাডেশন আফটার abdominal surgery or laparotomy? And above factors that may limit adhesion formation include good surgical technique. যেভাবে তুমি সার্জারি করা দরকার ঠিক ওইভাবেই করতে হবে, কোনো নিজের মন মতো করে করার সুযোগ আসলে নাই। ওয়াশিং অফ দ্য পেরিটোনিয়াল ক্যাভিটি উইথ স্যালাইন টু রিমুভ ক্লট। ইন্ট্রাঅ্যাবডোমিনাল ক্যাভিটিতে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে কোনো ব্লাড ক্লট অথবা যদি কোনো ফরেন ম্যাটেরিয়ালস থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা নরমাল স্যালাইন দিয়ে এগুলো খুব সুন্দরভাবে অ্যাভয়েড করব, যেটাকে আমরা বলি পেরিটোনিয়াল টয়লেটিং। মিনিমাইজিং কন্টাক্ট উইথ গজ মপ দিয়ে আমরা ইন্টেস্টাইনকে যতটা কম পারি কন্টাক্ট করব। কাভারিং অ্যানাস্টোমোসিস এন্ড র পেরিটোনিয়াল সারফেস। অ্যানাস্টোমোসিস যদি আমরা তৈরি করি, কোনো অ্যানাস্টোমোসিস করি, অথবা ইন্টেস্টাইনাল ওয়াল সেরোসা যদি কোনো কারণে উঠে যায় বা ছিঁড়ে যায়, তাহলে ওই ক্ষেত্রে ওই জায়গাটা আমাদেরকে কভার করে দিতে হবে ভালোভাবে, যাতে সাবসিকুয়েন্টলি অ্যাডেশন ডেভেলপ না করে। তাহলে এগুলো হলো আমরা অ্যাডেশন কিভাবে। ব্যান্ড হলো ইউজুয়ালি অনেকগুলো ব্যান্ড থাকতে পারে আমাদের, কিছু কনজেনিটাল ব্যান্ড আছে, কিছু অ্যাকোয়ার্ড ব্যান্ড আছে, কিন্তু আমরা ইউজুয়ালি অনলি ওয়ান ব্যান্ড ইজ কালপেবল। সাধারণত যদিও তার 10টা ব্যান্ড হয়তো আছে, কিন্তু যে কোনো একটা ব্যান্ডের কারণে সাধারণত ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডেভেলপ করে। দিস মে বি কনজেনিটাল যেটা বলছে, একটা হলো অবলিটারেটেড ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট, যেটা নরমালি আমাদের সবারই থাকে, কিন্তু এটা আবার অবলিটারেটেড হয়ে যায়। স্ট্রিং ব্যান্ড ফলোইং প্রিভিয়াস ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস। কোনো কারণে যদি ব্যাকটেরিয়াল পেরিটোনাইটিস হয়, তাহলে ওই ক্ষেত্রেও একটা ব্যান্ড তৈরি হইতে পারে, ওই ব্যান্ডটার চারপাশে ইন্টেস্টাইনাল প্যাসাইয়া ওইটা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে। A portion of greater omentum usually adherent to the parietal wall. Greater omentum সাধারণত আমরা জানি ফ্রিলি মোবাইল, এটা ফুলিশ ম্যান অফ দ্য অ্যাবডোমেন। আমাদের অ্যাবডোমেনে যদি কোনো ইনফ্লামেশন হয়, তাহলে গ্রেটার ওমেন্টাম ওই জায়গায় এসে প্যারাইটাল ওয়ালের সাথে লেগে যায়, যদি লেগে যায় তখনও সেও কিন্তু একটা ব্যান্ড হিসাবে কাজ করে, এই কথাটাই বলছে এখানে। পোর্শন অফ গ্রেটার ওমেন্টাম ইউজুয়ালি অ্যাডহেরেন্ট টু দ্য প্যারাইটাল, তাহলে এইটাও ব্যান্ড হিসাবে আমাদের কাজ করতে পারে। অবলিটারেটেড ভাইটাল ইন্টেস্টাইনাল ডাক্ট সম্পর্কে দেখো কথা আছে এখানে। আমরা সাধারণত কনজেনিটালি মায়ের পেটে যখন থাকি, তখন এই যে নাভি দিয়ে যেটা আমাদের সাথে মায়ের পেট থেকে আমরা যেটা ইয়ে পাই, তাহলে এখানে কি থাকে, ভাইটাল লাইন ডাক্ট থাকে, আর্টারি থাকে, ভেইন থাকে। এগুলো আলটিমেটলি 5th to 10th উইক অফ জেস্টেশনে এগুলো স্পন্টেনিয়াসলি
অবলিটারেশন হয়ে যায়। যদি অবলিটারেটেড কারো ক্ষেত্রে না হয়, তার ক্ষেত্রে অনেক কিছু ডেভেলপ করতে পারে। এর মধ্যে একটা হলো ব্যান্ড, এই ব্যান্ড দ্যাট কজিং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আর এটা যদি পার্শিয়ালি যদি অবলিটারেটেড হয়, নিচের পিসেরটা, নিজের ছবিটা দেখো, নিচের ছবিটা পার্শিয়ালি যদি অবলিটারেট হয়, প্যারাটাল ওয়ালের অর্ধেক পোর্শন অবলিটারেট হয়েছে, বাকিটা রয়ে গেছে, তাহলে ইট রিমেইনস অ্যাজ এ মেকেলস ডাইভার্টিকুলাম। তাহলে এটা হলো মেকেলস ডাইভার্টিকুলাম। আলটিমেটলি এটাও কিন্তু আমাদের ইয়ে নিয়ে আসে। Hernia, most common cause of a small bowel obstruction in patient with no prior history of surgery in hernia. তাহলে দেখো এতক্ষণ ধরে অনেকগুলা কথা বলতেছি, দুইটা শব্দ খুব ভালোভাবে শিখতে হবে, একটা হলো হার্নিয়া আর একটা হলো অ্যাডেশন। তাহলে কারো যদি আগে থেকে কোনো অপারেশনের হিস্ট্রি থাকে, তাহলে সে যদি ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে আসে, তাহলে তার ক্ষেত্রে আমরা চিন্তা করবো যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ডিউ টু অ্যাডেশন হতে পারে। বাট যদি প্রিভিয়াস কোনো অপারেশন যদি তার না থাকে, সে যদি নিয়ে আসে, তাহলে তার ক্ষেত্রে কমনলি হোয়াট ক্যান উই থিঙ্ক, আমরা চিন্তা করতে পারি যে দিস পেশেন্ট সাফারিং ফ্রম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন পসিবলি ডিউ টু হার্নিয়া। তাহলে তুমি এটা কিভাবে হার্নিয়া করবা? তাহলে হার্নিয়াটা মোস্ট কমনলি দেখো, মোস্ট কমনলি আমরা বলছি that is due to the obstructed inguinal hernia, obstructed umbilical hernia, obstructed epigastric hernia, এই ধরনের হার্নিয়া গুলো হতে পারে। তাহলে এক্সটার্নাল হার্নিয়া সম্পর্কে তুমি প্রথমে কিন্তু একটা হিস্ট্রি নিতে পারো, এবং জেনিটালিয়া যদি তুমি এক্সামিনেশন, অন্তত জেনিটালিয়া যদি তুমি হাতটা তোমার যদি যায়, তাহলে তুমি কিন্তু অন্তত এই জিনিসটা কনফার্ম করে ফেলতে পারতেছো যে দিস পেশেন্ট নট সাফারিং ফ্রম দ্য হার্নিয়া and this intestinal obstruction not due to obstructed inguinal hernia. It's very important, it's very important. আমি আমার প্রাইভেট প্র্যাকটিসে মনে করো আমরা যখন যে রোগীগুলো পাই, স্যার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে আসছে, তো কি, তো যাই আমি যখন দেখি রোগী দেখে বোঝা যায় যে রোগীটা অন্তত মানে কিছুটা তো আইডিয়া করা যায় যে হ্যাঁ দিস পেশেন্ট সাফারিং ফ্রম দিস সর্ট অফ ডিজিজ, এটা কিন্তু আইডিয়া করা যায়। এই আমি যেই মাত্র আমি ইঙ্গুইনাল রিজনে হাত দিলাম, দেখে যে ইঙ্গুইনাল রিজনে বিশাল এক ফোলা, কিন্তু যে অ্যাটেন্ডিং মেডিকেল অফিসার, ওই মেডিকেল অফিসার কিন্তু ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে বসে আছে, এটা কেন, এটা কিন্তু বুঝতে পারে না। তাহলে দেখো আর্লি রিকগনিশন, আমি যদি অবস্ট্রাকটেড ইনগুইনাল হার্নিয়া আমি যদি আর্লি রিকগনিশন করতে পারি, তাহলে আমি ইনিশিয়াল কনজারভেটিভ চিকিৎসা দিয়ে অন্তত অবস্ট্রাকশন থেকে পরবর্তী যে এপিসোড স্ট্র্যাঙ্গুলেশন, এই স্ট্র্যাঙ্গুলেশনে যাওয়া থেকে আমি প্রিভেন্ট করতে পারি, এবং এই রোগীটা সিম্পল হার্নিয়া অপারেশন করে হয়তো রোগীটা বাসায় চলে যেতে পারবে। আর তুমি যদি ওটা যদি, এই জন্যই আমি বারবার বলি হোয়াট মাইন্ড ডাজ নট নো আই ক্যান নট সি। এই যে হোয়াট মাইন্ড ডাজ নট নো আই ক্যান নট সি, দেখো আমাদের, আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে বলি, তোমরা হয়তো বিরক্ত হও, কিন্তু বাস্তবতা সত্য। আমি যেটা ফিল করি, তুমি যদি এই জিনিসগুলো না বোঝো, যে তোমার মনের মধ্যে যদি না থাকে, আমি এই জিনিসগুলো খুঁজতে হবে। হ্যাঁ, আমরা তোমাদেরকে অ্যাবডোমিনাল এক্সামিনেশন যখন করতে বলি, তখন আমরা বলি যে নো অ্যাবডোমিনাল এক্সামিনেশন বিকাম কমপ্লিট আনলেস ইউ এক্সামিন দ্য জেনিটালিয়া এন্ড ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য অ্যাবডোমিনাল এক্সামিনেশন চোখ যখন যাবে তখনই হাত চলে যেতে হবে ইঙ্গুইনাল রিজিয়নে, রোগীর সাথে জিজ্ঞেস করতে হবে উইথ ডিউ রেসপেক্ট, অবশ্যই রেসপেক্ট থাকতে হবে রোগীর পাশে, রোগীর প্রতি তোমার রেসপেক্ট থাকতে হবে। তুমি হুট করে তার ইঙ্গুইনাল রিজিয়নে হাত দিয়ে দিলে তো সে তো বলবে যে আয় হায় কি অবস্থা। তাহলে আমরা এটা কিন্তু দেখো মোস্ট কমন কজ অফ স্মল বাউল অবস্ট্রাকশন ইন পেশেন্ট উইথ নো প্রায়র হিস্ট্রি অফ সার্জারি ইজ হার্নিয়া। তাহলে আগে যদি তার কোনো অপারেশনের হিস্ট্রি না থাকে, তার মোস্ট কমন কজ হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এবং এটা যদি স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়, ইট ইজ ডিউ টু হার্নিয়া। হার্নিয়াটা দুই ধরনের আমরা জানি, একটা হলো এক্সটার্নাল হার্নিয়া, একটা হলো ইন্টারনাল হার্নিয়া। তো এক্সটার্নাল হার্নিয়া যেগুলো আমরা মোস্ট কমনলি হলো ইনগুইনাল হার্নিয়া, ফেমোরাল হার্নিয়া, আম্বিলিক্যাল প্যারাম্বিলিক্যাল হার্নিয়া, এপিগাস্ট্রিক হার্নিয়া, এগুলো আমরা ইজিলি জাস্ট একটু চোখ কান খোলা রাখলে আমরা বুঝতে পারি। কেয়ারফুল সার্চ ফর ইনগুইনাল, ফেমোরাল এন্ড আম্বিলিক্যাল হার্নিয়া মাস্ট বি মেড, কনসিডার ইন্টারনাল হার্নিয়া। তো ইন্টারনাল হার্নিয়া হতে পারে, এটা আমরা ডায়াগনোসিস আসলে করতে পারবো না, এটা আমাদের পক্ষে ডায়াগনোসিস করা ডিফিকাল্ট। Internal herniation occurs when a portion of the small intestine becomes trapped in one of the retroperitoneal fossa or in a congenital mesenteric defect. এখানে বলছে কোথায় কোথায় ইন্টারনাল হার্নিয়েশন হয়। একটা হলো ফোরামেন অফ উইনস্লো, লেফট এন্ড রাইট প্যারাডিউডেনাল এরিয়া, ট্রান্স মেসেন্ট্রিক এরিয়া, পেরিসিকাল, ট্রান্স ওমেন্টাল, ইন্টারসিগময়েড, আরো আছে সুপ্রাভেসিক্যাল, ব্রড লিগামেন্ট। হ্যাঁ, এগুলো হলো ইন্টারনাল হার্নিয়া, এগুলা খুব একটা দরকার নাই, যারা পারো তাদের জন্য দরকার আছে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ভাস্কুলার কম্প্রোমাইজেশন, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মানে আমাদের ট্রিটমেন্ট পারপাসে আমরা চাই না যে এই রোগীটা স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়াতে চলে যাক। তাহলে ভাস্কুলার কম্প্রোমাইজ হিসেবে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সিম্পল আর একটা হলো স্ট্র্যাঙ্গুলেটেড।
সিম্পল অর নন স্ট্র্যাঙ্গুলেটেড, আরেকটা হলো স্ট্র্যাঙ্গুলেটেড। তাহলে স্ট্র্যাঙ্গুলেটেড যেটা এখানে কি হবে, এখানে মেইনলি vascular compromisation of that segment of the intestine. It is a life threatening condition. Patient present with hemodynamic instability, তার মানে patient present with features of shock, hemodynamic instability, তার ট্যাকিকার্ডিয়া থাকবে, পালস কমে যাবে, র্যাপিড শ্যালো ব্রিদিং হবে। আর হলো পেরিটোনিয়াল সাইন আমরা পাবো, তার মানে টেন্ডারনেস এন্ড রিজিডিটি আমরা সাধারণত পাবো। স্ট্র্যাঙ্গুলেশন কি কি কারণে হতে পারে দেখো, ডাইরেক্ট প্রেসার অন দ্য প্যারেটাল ওয়াল, ডাইরেক্ট প্রেসার অন দ্য বাওয়েল ওয়াল, এর মধ্যে হলো হার্নিয়াল অরিফিস, অ্যাডহেশন এন্ড ব্যান্ড, interrupted mesenteric blood flow, একটা হলো volvulus and intersusception, increase intraluminal pressure, that is the closed loop obstruction। এটা আবার তিন ধরনের হয় স্ট্র্যাঙ্গুলেশনটা, একটা হলো ডাইরেক্ট প্রেসার অন দ্য বাওয়েল ওয়াল, একটা হলো হার্নিয়াল অরিফিস, অ্যাডহেশন এন্ড ব্যান্ড, interrupted mesenteric blood flow, এর মধ্যে এটা হলো volvulus and intersusception, increase intraluminal pressure, এটা হলো closed loop obstruction। closed loop obstruction হলো আমরা ইন্টেস্টাইনের দুইটা এন্ডেই হবে অ্যাপারেন্ট এন্ড ইফারেন্ট এন্ড, দুই এন্ডেই অবস্ট্রাকশন থাকবে, মাঝখানের সেগমেন্টটা থাকবে অবস্ট্রাক্টেড। এখানে ক্লোজ লুপ অবস্ট্রাকশনে দেখা বলছে দুইটা এন্ড, এখানে ছবিটা যদি দেখো তার দুইটা এন্ডে কিন্তু অবস্ট্রাকশন আছে, মাঝখানের সেগমেন্টটা অলরেডি বিকাম গ্যাংগ্রিনাস এন্ড নেক্রোসড। This occur when the bowel is obstructed at both the proximal and distal point. It is present in many cases of intestinal strangulation when gangrene of the strangulation segment is imminent. এই গ্যাংগ্রিন যখন শুরু হয় তখন কি হয়, retrograde thrombosis of the mesenteric vein, retrograde thrombosis of the mesenteric vein result in distension of both sides of the strangulated segment। তার মানে স্ট্র্যাঙ্গুলেশন, এখানে স্ট্র্যাঙ্গুলেশন হয়, স্ট্র্যাঙ্গুলেশনে যখন গ্যাংগ্রিন শুরু হবে তখন মেজেন্ট্রিক ভেন থ্রম্বোসিস, সাধারণত দেখো এই ছবিটাতে যদি দেখি আমরা, তার প্রক্সিমাল এবং ডিস্টালে অতটা ডিস্টেনশন কিন্তু নাই, মেইনলি ডিস্টেনশনটা হলো তার অবস্ট্রাক্টেড যে সেগমেন্টটা, ওই সেগমেন্টটাতে তার ডিস্টেনশন আছে। তো ওই সেগমেন্টটা যখনই গ্যাংগ্রিন হওয়া শুরু হয় তখন তার মেজেন্ট্রিক যে ভেনগুলো আছে ওই ভেনগুলোতে রেট্রোগ্রেড থ্রম্বোসিস হয়ে তখন তার প্রক্সিমাল এবং ডিস্টাল যে সেগমেন্টগুলো আছে এগুলা ডাইলেটেশন হওয়া শুরু হয়। স্ট্র্যাঙ্গুলেটেড ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, একটা বলছে স্ট্র্যাঙ্গুলেটেড হার্নিয়া, ভলভুলাস, ইন্টারসাসেপশন, এই তিনটাতে হইতে পারে। স্ট্র্যাঙ্গুলেশন occurs in nearly 25% of people with a small bowel obstruction. Usually strangulation results when part of the intestine becomes trapped in an abdominal opening such as diagram above, যেমন strangulated hernia, volvulus and intersusception. Gangrene can develop in as few as 6 hours। তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হওয়ার পরে 6 ঘন্টার মধ্যেই কিন্তু গ্যাংগ্রিন ডেভেলপ করে যেতে পারে। সুতরাং ইট ইজ ভেরি ডেঞ্জারাস। এই যে দেখো আমরা অবস্ট্রাক্টেড ইনগুইনাল হার্নিয়া যদি আমরা ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা যদি প্রপার অ্যাটেম্প যদি আমরা নিতে পারি, তাহলে আমরা হয়তো এটাকে স্ট্র্যাঙ্গুলেশন থেকে প্রিভেন্ট করতে পারবো। মর্টালিটি 10 to 35%। তাহলে গ্যাংগ্রিন ইন্টেস্টিনাল ওয়াল ডাইজ ইউজুয়ালি কজিং রাপচার এবং আলটিমেটলি পেরিটোনাইটিস, শক এবং ইফ আনট্রিটেড ডেথ। তাহলে এই গ্যাংগ্রিনের যখন সেগমেন্ট আমরা এই যে গ্যাংগ্রিনের সেগমেন্ট আলটিমেটলি কি হবে, পারফোরেশন হবে, পারফোরেশন হয়ে কন্টেন্টটা পেরিটোনিয়াল ক্যাভিটিতে যাবে, পেরিটোনিয়াল ক্যাভিটিতে ডিফিউজ পেরিটোনাইটিস হবে, পেশেন্ট আলটিমেটলি গোজ টু শকে যাবে এবং আলটিমেটলি পেশেন্ট ডেথ। প্যাথোফিজিওলজি অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যদি বলি আমরা, কজটা যাই হোক, irrespective of etiology or acuteness of onset, in dynamic mechanical obstruction of the bowel proximal to the obstruction dilates. Dynamic obstruction, the bowel proximal to the obstruction dilate। তাহলে মেকানিক্যাল অবস্ট্রাকশন এর ক্ষেত্রে যে লেভেলে অবস্ট্রাকশন তার প্রক্সিমালি যে ইন্টেস্টাইনটা আছে ওটা সাধারণত ইনিশিয়ালি ডাইলেট করতে থাকে, and the bowel below the অবস্ট্রাকশনের যে লেভেল তার নিচের যে বাওয়েলটা আছে এটা কি করে, এক্সিবিট নরমাল পেরিস্টালসিস এন্ড অ্যাবজর্পশন আনটিল ইট বিকামস এমটি এন্ড কোলাপস। এই লাইনটা কিন্তু বোঝার অনেক কিছু আছে। তাহলে দেখো আমরা যদি ধরে নিলাম তার মিড পার্ট অফ দা আইলিয়াম অথবা টার্মিনাল আইলিয়ামে কারো অবস্ট্রাকশন, মেকানিক্যাল অবস্ট্রাকশন, মনে করো এটা টিউবারকুলার স্ট্রাকচার অথবা এখানে একটা ব্যান্ড আছে, আমরা ধরে নিলাম, তাহলে এই যে লাইনটা আমরা পড়লাম এই লাইনটা অনুযায়ী আমাদের কি হবে, proximal portion of the intestine, তার মানে রিমেইনিং পার্ট অফ দ্য আইলিয়াম এন্ড জেজুনাম বিকাম ডাইলেটেড, আস্তে আস্তে ডাইলেটেড হতে থাকবে। তাদের পেরিস্টালসিস কি হবে এটা আমরা পরে আসবো।
তার যে নিচের পার্টটা যে জায়গায় অবস্ট্রাকশন, টার্মিনাল আইলিয়ামে যদি অবস্ট্রাকশন হয়, তার ডিস্টাল পার্ট হলো সিকাম অ্যাসেন্ডিং কোলন রিমেইনিং পার্ট অফ দা লার্জ গাট যেটা। তাহলে এই লার্জ গাটের ব্যবহারটা, বিহেভিয়ারটা কেমন হবে? ওই লার্জ গাটটা ইনিশিয়ালি কি করবে, তার নর্মাল যে পেরিস্টালসিস, ওই নর্মাল পেরিস্টালসিস সে শো করবে একটা। তার যে অ্যাবসর্পশন, যে ফিজিওলজি যেটা, যে অ্যাবজর্পশন, প্রপালশন অফ দ্য কন্টেন্ট, এগুলো নর্মালি চলতে থাকবে আনটিল ইট এমটি দ্য মানে কন্টেন্ট। তার মানে তার বাউল মুভমেন্ট কিন্তু ইনিশিয়ালি, এই পেশেন্ট সাফারিং ফ্রম ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন এবং কমপ্লিট অবস্ট্রাকশন, বাট ইনিশিয়ালি প্রথম দিকে কিন্তু তার কিন্তু বাউল মুভমেন্ট থাকতে পারে। এই বাউল মুভমেন্ট মানে তার নর্মাল রিমেইনিং যে ডিস্টাল পোর্শন, ওই ডিস্টাল পোর্শনের যে ফিজিওলজি, এই ফিজিওলজি এখন অল্টার্ড হয় না, তার কারণে তার ডিস্টাল পোর্শনে বাউল মুভমেন্ট থাকতে পারে। তো এই বাউল মুভমেন্ট থাকা, এটা দেখে রোগীর তো পায়খানা হয়েছে দেখে আমরা কিন্তু খুশি হওয়ার দরকার নেই যে তার না, তার তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, একটু আগে রোগী পায়খানা করে আসছে। সুতরাং এইটা কিন্তু একটু নিজের মধ্যে থাকতে হবে যাতে আমরা এই জিনিসটা বুঝি। তারপরে হলো দেখো, তারপরে কি, তারা ইনিশিয়ালি প্রক্সিমাল পেরিস্টালসিস ইজ ইনক্রিজড। প্রথম প্রক্সিমাল পার্ট অফ দ্য ইন্টেস্টাইন, তারা পেরিস্টালসিস, তার যে ইন্টেস্টাইনাল যে মোটিলিটি, ওটা বাড়াই দেয় কেন? চেষ্টা করে যে অবস্ট্রাকশনটাকে ওভারকাম করার জন্য, ইন অ্যান অ্যাটেম্প্ট টু ওভারকাম দ্য অবস্ট্রাকশন। ইফ দ্য অবস্ট্রাকশন ইজ নট রিলিভড, অবস্ট্রাকশন অনেক চেষ্টা করতেছি আমি, রিলিভ করতে পারতেছি না, অবস্ট্রাকশনটাকে ওভারকাম করতে পারতেছি না, দা বাওয়েল কন্টিনিউ ডাইলেট হতে থাকে, এবং আলটিমেটলি দেয়ার ইজ রিডাকশন ইন পেরিস্টালটিক স্ট্রেংথ, আস্তে আস্তে তার পেরিস্টালসিসটা কমে যায় এবং রেজাল্টিং ইন প্লাসিডিটি এন্ড প্যারালাইসিস, এবং আলটিমেটলি একটা পর্যায়ে সে নিথর হয়ে পড়ে যায় এবং আমরা ওই ক্ষেত্রে বাউল সাউন্ড পাই না। তাহলে এই যে লাইনটা, দুইটা লাইন যদি আমরা পড়ি, দুইটা লাইনের ক্ষেত্রে দেখো আমাদের ক্লিনিক্যাল ফাইন্ডিংস আমরা কি পেতে পারি। একটা হলো ক্লিনিক্যাল ফাইন্ডিংস সিমটমস ইন পেশেন্ট প্রেজেন্ট উইথ অ্যাকুট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, এক্ষেত্রে আমরা বাউল মুভমেন্ট ইনিশিয়ালি থাকতে পারে কেন? বিকজ অফ দ্য রিমেইনিং ডিস্টাল যে বাউল, ওই বাউলের যে অ্যাক্টিভিটি এখনো ওকে, এবং এটা এখনো এমটি হয় নাই। এটা হলো একটা কথা। দ্বিতীয় কথা হলো পেরিস্টালসিস নিয়ে। আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি যদি বলি, আমরা তার পেরিস্টালসিস আস্তে 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 বাড়তে থাকবে, তার মানে বাউল সাউন্ড আমরা ইনিশিয়ালি বেশি পাবো। তারপরে একটা পর্যায়ে অবস্ট্রাকশন যদি রিলিভ না হয়, একটা পর্যায়ে কমতে থাকবে, কমতে 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 শেষ পর্যন্ত যাই আমরা বাউল সাউন্ড অ্যাবসেন্ট পাবো। তাহলে আমরা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের বাউল সাউন্ড কি পাবো আমরা যদি বলি, তাহলে এটা কিন্তু সবকিছু হইতে পারে, বেশি নাইও হইতে পারে। তাহলে এই ডিপেন্ডস আপন দা টাইম, কতক্ষণ পরে তুমি তাকে দেখতেছো, এটার উপর নির্ভর করবে। তাহলে আমরা প্রথম দিকে কিন্তু সে অনেক চেষ্টা করবে, এই অনেক চেষ্টাটা হলো তার ইনক্রিজ পেরিস্টালসিস অ্যাক্টিভিটি, এবং এটা আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশন করে, আমরা যদি অসকালটেট করি, আমরা বাউল সাউন্ড এখানে বেশি পাবো। তাহলে ইনিশিয়ালি আমরা বেশি পাবো, তারপরে আস্তে আস্তে কমতে থাকবে, এবং এক সময় প্লাসিডিটি এন্ড প্যারালাইসিস, আলটিমেটলি আমরা বাউল সাউন্ড পাবো না। বুঝছো সবাই? ওকে। পরীক্ষার হলে যাদের জিজ্ঞেস করলে বোঝা যায় যে বাউল সাউন্ড কি পাবো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনে। আচ্ছা, তারপরে আমরা ওই যে প্রক্সিমাল বাউল ডিস্টেনশন হয় কেন হয়? প্রক্সিমাল বাউলটা ডিস্টেনশন হয় দুইটা কারণে, একটা হলো ডিউ টু গ্যাস, আর একটা হলো ফ্লুইডের কারণে। এই গ্যাস কোত্থেকে আসে? দেয়ার ইজ সিগনিফিকেন্ট ওভারগ্রোথ অফ বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক অর্গানিজম। দেখো আমাদের যে কোনো জায়গায় যদি পানি অনেকদিন জমে থাকে, তাহলে এখানে দেখো অনেক জীবাণু জমে। হ্যাঁ, আবার যে পানিটা চলমান, ওই পানিতে কোনো জীবাণু দেখছো না। ঠিক সেম থিং ইজ দ্যাট হ্যাপেন ইন দ্য ইন্টেস্টাইন। আমরা যখনই কোনো অবস্ট্রাকশন পরে, ইন্টেস্টাইনাল কন্টেন্ট গুলো যখন মুভ করতে পারে না, প্রক্সিমালি ডাইলেটেড হয়ে সিক্রেশন জমা হতে থাকে, তখন আমাদের ইন্টেস্টাইনাল যে নর্মাল ফ্লোরা গুলো আছে, এগুলা অপরচুনিটিক ইনফেকশন হিসেবে এগুলো গ্রোথ করে বোথ অ্যারোবিক এন্ড অ্যানারোবিক অর্গানিজম, এন্ড রেজাল্টিং ইন কনসিডারেবল গ্যাস প্রোডাকশন। ওই অর্গানিজম গুলাই গ্যাস প্রডিউস করে ফলোইং দ্য রিঅ্যাবজর্পশন অফ দ্য অক্সিজেন এন্ড কার্বন ডাইঅক্সাইড। যে গ্যাসগুলো তারা প্রডিউস করে, এই গ্যাসগুলা মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমাদের সার্কুলেশন অ্যাবজর্ব করে নেয়। দ্য মেজরিটি ইজ মেড আপ অফ নাইট্রোজেন এন্ড হাইড্রোক্সাইড। যে বাকি যেটা থেকে যায়, যে গ্যাসটা আমরা সাধারণত প্লেন এক্সরে অ্যাবডোমেনে করে আমরা গ্যাস শ্যাডো পাই, ওই গ্যাসটা সাধারণত নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন সালফাইড। তারপরে আসি আমরা ফ্লুইডটা কোত্থেকে আসে। ফ্লুইডটা হলো দিস ইজ মেড আপ অফ ভেরিয়াস ডাইজেস্টিভ জুস। আমাদের স্যালাইভা থেকে শুরু করে স্টোমাকের জুস, প্যানক্রিয়াটিক জুস, ডিউডেনাল, স্মল ইন্টেস্টাইনাল জুস, এখন এগুলো তো সবগুলো তো 24 আওয়ার্স এর নরমাল যে ভ্যালু, এগুলো সিক্রেশন হতে থাকে, কিন্তু অবস্ট্রাকশন থাকার কারণে তারা পাস হইতে পারে না। একটা আরেকটা হলো অ্যাবজর্পশন ক্যাপাসিটি অফ দ্য ইন্টেস্টাইন কমে যায়, অ্যাবজর্পশন অফ দ্য অবস্ট্রাক্টেড গাট ইজ রিটার্ডেড, কমে যায়। তাহলে অ্যাবজর্পশন হইতে পারে না, ওইদিকে জমা হচ্ছে। তাহলে এই ফ্লুইডটা মেইনলি আমাদের সাধারণত
মেইনলি মোস্ট কমনলি ডাইজেস্ট। এই সময় তো রুগী আর খায় না, যেহেতু পেট ব্যথা, পেট ফুলে গেছে, রুগী আর খেতে চায় না, খাবেও না। সুতরাং তাদের ক্ষেত্রে সাধারণত মেইনলি ডাইজেস্টিভ জুস যেগুলো আছে এগুলোই সাধারণত ফ্লুইডটাকে মানে কম্পোনেন্ট হিসেবে থাকে। আচ্ছা, তাহলে ডিহাইড্রেশন এন্ড ইলেক্ট্রোলাইট লস আর দেয়ারফর ডিউ টু, তাহলে আলটিমেটলি দেখো আলটিমেটলি এই ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন রোগীরা যত সময় যাবে ততই সে ডিহাইড্রেটেড হবে ডিউ টু রিপিটেড ভমিটিং, ডিউ টু খাইতে পারে না, তাহলে খাচ্ছে না সে, অনেকগুলো কারণে কেন হয় ডিহাইড্রেশন ইলেক্ট্রোলাইট লস আর দেয়ারফর ডিউ টু রিডিউসড ওরাল ইনটেক, সে খাইতে চায় না। এটা একটা ডিফেক্টিভ ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন, যে পরিমাণে ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন হওয়ার কথা ছিল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণে ইন্টেস্টাইনাল যে অবজর্পশনটা বন্ধ হয়ে যায়, এটা সিকুয়েস্ট্রেশন ইন দা বাউল ডোমেন, বাউল যে ডাইলেটেড হচ্ছে এটার মধ্যে সিকুয়েস্ট্রেটেড হচ্ছে, এই জন্য। আরেকটা হলো ট্রান্সজুডেশন অফ দা ফ্লুইড ইনটু দা পেরিটোনিয়াল ক্যাভিটি, যত সময় যাবে ইন্টেস্টাইনালের মধ্যে ইন্টেস্টাইনের মধ্যে ইনফ্লামেটরি চেঞ্জ হবে এবং ইনফ্লামেশনের কারণে এখানে ট্রান্সজুডেশন হবে উইদিন দা পেরিটোনিয়াল ক্যাভিটিতে, এবং এই পেরিটোনিয়াল ক্যাভিটি ট্রান্সজুডেশন, তাহলে এই এতগুলো কারণে আলটিমেটলি আমরা রোগীকে ডিহাইড্রেটেড পাই এবং ইলেক্ট্রোলাইট লস আমরা পেয়ে থাকি। এগুলো আমরা বলে ফেলছি। দেখো আলটিমেটলি এখন যদি আবার আসি কার্ডিনাল ফিচার্স অফ অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিসটেনশন এন্ড অ্যাবসলিউট কনস্টিপেশন। আর বাকি যে ডেসক্রিপশন গুলোর মধ্যে আমরা যদি বলি ডিহাইড্রেশন, হাইপোক্যালেমিয়া, পাইরেক্সিয়া, অ্যাবডোমিনাল টেন্ডারনেস, এগুলো আমরা আসতেছি। অ্যাবডোমিনাল টেন্ডারনেস আমরা বলছি স্মল ইন্টেস্টাইনে কোথায় পাবো, লার্জ ইন্টেস্টাইনে কোথায় পাবো, এগুলো আমরা বলছি। ইনভেস্টিগেশন যদি এখন ডায়াগনোসিস করতে যাই তাহলে ইনভেস্টিগেশন একটা হলো ক্লিনিক্যালি আমরা যেগুলা বললাম এগুলা, আর ফিজিক্যাল এক্সামিনেশন করে আমরা কি পাবো, আমরা যদি ফিজিক্যাল এক্সামিনেশন করি একটা হলো জেনারেল এক্সামিনেশন আমরা ডিহাইড্রেশন পাবো, সবচেয়ে ইম্পর্টেন্ট সাইন দ্যাট ইজ দ্য ডিহাইড্রেশন। ইন কেস অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ডিহাইড্রেশন আছে কিনা এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর কি আর হলো আমরা যদি স্ট্র্যাঙ্গুলেটেড হয় এক্ষেত্রে হিমোডাইনামিক ইনস্টেবিলিটির মধ্যে আমরা ফিচার্স অফ শক, এখানে হাইপোটেনশন, তারপরে টেকিকার্ডিয়া, র্যাপিড শ্যালো ব্রিদিং, সোয়েটিং, এগুলো আমরা পেতে পারি। আর আমরা যদি অ্যাবডোমেনে যাই তাহলে অ্যাবডোমেন ডিস্টেন্ডেড পাবো। টেন্ডারনেস ইজ মিনিমাম ইন কেস অফ সিম্পল অবস্ট্রাকশন, স্ট্র্যাঙ্গুলেটেড অবস্ট্রাকশনে টেন্ডারনেস উইথ রিজিডিটি আমরা পাবো। আর বাউল সাউন্ডের ক্ষেত্রে যদি বলি বাউল সাউন্ড মে বি ইনক্রিজড, মে বি নর্মাল, মে বি অ্যাবসেন্ট, তাহলে বাউল সাউন্ড ইনক্রিজ হতে পারে। আর আমরা ইনভেস্টিগেশনের কথা যদি বলি তাহলে মেইনলি আমরা যেটা করি এটা হলো প্লেন এক্স-রে অ্যাবডোমেন, ইন ইরেক্ট পোরশন। এখানে যদিও সুপাইন লিখছে, রোগী যদি শুইতে না শকের পেশেন্ট তাহলে তো তুমি সুপাইনে করতে হবে, কিন্তু সাধারণত আমরা ইরেক্ট পোরশনে করি। ইরেক্ট পোরশনে করে আমরা কি দেখতে চাই, ইরেক্ট পোরশনে করে আমরা ফাইন্ডিংসটা কি, এগুলো তোমাদের অস্পিতে আসতে পারে, আমরা দেখছি। আমরা যদি স্মল ইন্টেস্টাইন অবস্ট্রাকশনের কথা বলি তাহলে সাধারণত মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, ওই যে গ্যাস ফ্লুইড, যে ডাইলেটেশন ইন্টেস্টাইন ডাইলেটেশনের যে কারণ গ্যাস ফ্লুইড, এটা পাবো। মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল in central part of the abdomen in step ladder pattern, এই যে এখানে সবকিছু আছে দেখো। তারপরে হলো মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, সেন্ট্রালি প্লেসড স্টেপ লেডার প্যাটার্ন এন্ড প্রেজেন্স অফ ভলভিউলি কর্নিভেন্টিস হলো মেয়েরা যে চুড়ি পরে, চুড়িটা যে ওই এটা কি প্লাস্টিকের চুড়ি নাকি কি বলে একটা, মানে হ্যাঁ না কাচের না, না এভাবে পেছানো থাকে যে, মেয়েরা বলো, হ্যাঁ এটা কিসের চুড়ি থাকে? আরে একটা অনেকটা পুরাটা একবারে একসাথে জয়েন্ট থাকে, হ্যাঁ প্লাস্টিকের যে চুড়িটা থাকে যেটা পরে, এটা ঠিক এরকম রিং লাইক শ্যাডো ইন দা, এই যে আমি ছবি যদি দেখাই, এই যে 2 নাম্বার যে ছবিটা স্মল বাউল অবস্ট্রাকশন দেখো এখানে, এই যে আকার মতো ঠিক এরকম শেপ যেটা থাকে, দ্যাট ইজ দ্য ভলভুলি কন্টিনেন্টাস। এই ভলভুলি কন্টিনেন্টাস যদি আমরা পাই তার মানে দ্যাট ইন্ডিকেটস উই ক্যান সি দ্য জেজুনাম। জেজুনাম দেখতে পাচ্ছি, জেজুনাম ডাইলেটেড হচ্ছে মানে ডেফিনেটলি অবস্ট্রাকশন ইন দা আইলিয়াম, তাহলে আমরা স্মল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে মাল্টিপল এয়ার ফ্লুইড লেভেল, সেন্ট্রালি প্লেসড ইন স্টেপ লেডার প্যাটার্ন। আর জেজুনাম যদি আমরা দেখতে পাই তার মানে যদি টার্মিনালিয়াম ডিস্টাল স্মল বাউল অবস্ট্রাকশন যদি হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা জেজুনাম দেখতে পাবো। জেজুনাম হলো ক্যারেক্টারিস্টিক্স রেডিওলজিক্যাল ফাইন্ডিংস দ্যাট ইজ দ্য ভলভুলি কন্নিভেন্টিস।
তাহলে এটা যদি আমরা পাই তাহলে ওই ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট সাফারিং ফ্রম দা স্মল ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। আর পাশের যে ছবিটা এটাই দেখো, এটা যদি হয় তাহলে লার্জ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের মধ্যে সাধারণত এয়ার ফ্লুইড লেভেল এত বেশি দেখা যায় না। এখানে লার্জ বাউলটা সাধারণত ডিস্টেন্ডেড থাকে উইথ গ্যাস শ্যাডো। ফ্লুইড লেভেল আমরা কয়েকটা পেতে পারি এর মধ্যে, কিন্তু দেখো এই যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, যে ডিস্টেন্ডেড। আমরা যদি এদিকের ছবিটা দেখি, এদিকের ছবিটা এরকম। আচ্ছা, তাহলে এখানে এগুলাই বলছে এখানে আইলিয়াম, কিন্তু আমরা ফিচার্স সিকাম হলো ডিস্টেন্ডেড সিকাম ইজ শোন বাই এ রাউন্ডেড গ্যাস শ্যাডো ইন দ্য রাইট ইলিয়াক ফোসা। সিকাম বিশেষ করে সিকাল ভলভুলাস যদি থাকে, তাহলে সিকাম যদি ডিস্টেন্ডেড থাকে তাহলে আমরা একটা এখানে ডিস্টেন্ডেড গ্যাস শ্যাডো, রাউন্ডেড গ্যাস শ্যাডো ইন দ্য রাইট ইলিয়াক ফোসা দেখতে পাবো। এগুলাই। আর বলছে স্মল এন্ড লার্জ বাউল অবস্ট্রাকশনের মধ্যে আমরা যদি রেডিওলজিক্যাল ফিচার্স একটু পার্থক্য করতে যাই, বাউল ডায়ামিটার ইন স্মল গাটে মোর দেন 3 সেন্টিমিটার হতে পারে, লার্জ বাউলের ক্ষেত্রে মোর দেন 5 সেন্টিমিটার। পজিশন অফ লুপ সেন্ট্রাল, পজিশন অফ লুপ এদিকে পেরিফেরাল, নাম্বার অফ লুপ মেনি। লার্জ বাউলের ক্ষেত্রে ফিউ। ফ্লুইড লেভেল মেনি থাকবে, আমরা যেটা বলছি মাল্টিপল। আর লার্জ বাউলের ক্ষেত্রে সাধারণত ফিউ। অ্যাবডোমিনাল মার্কিং এর মধ্যে বলভিলে কনভেন্টিস মোস্ট কমনলি ইন্ডিকেটস ইট ইজ দ্য জেজোনাম। আর লার্জ বাউলের ক্ষেত্রে আমরা হস্ট্রেশন পাবো। আমরা গ্যাস ইন দ্য লার্জ বাউল সাধারণত লার্জ বাউল অবস্ট্রাকশনে সাধারণত আমরা বেশি পেয়ে থাকি। তাহলে এগুলো কিন্তু এই যে ছবিটা আমরা যেটা দেখে, আমরা যদি গ্যাস ফ্লুইডের কথা বলি, কোনটা আগে আসে, গ্যাস আগে আসে না ফ্লুইড আগে আসে? ইন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ফ্লুইড লেভেল অ্যাপিয়ার্স লেটার দেন গ্যাস। ইনিশিয়ালি একবারে প্রথম যখনই তার ব্যথা উঠছে তখন যদি তুমি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইনিশিয়াল ফার্স্ট আওয়ার আমরা যদি ধরি, তাহলে আমরা তখন কিন্তু ফ্লুইড লেভেল পাবো না, বিকজ ইট টেকস টাইম ফর গ্যাস এন্ড ফ্লুইড টু সেপারেট। এই গ্যাস এন্ড ফ্লুইডটা সেপারেট হইতে সময় লাগে, যেটা আমরা মোস্ট প্রমিনেন্ট অন এন ইরেক্ট ফিল্ম সাধারণত দাঁড়ায় যদি এক্সরে করি তো ওইটাতে যেটা বেশি দেখতে পারি। when fluid levels are pronounced, যখন আমরা গ্যাস ফ্লুইড লেভেল সেপারেটলি ভালোভাবে পাবো, what that indicates? It indicates the obstruction is advanced। তার মানে তোমাকেও কিন্তু অ্যাডভান্স ট্রিটমেন্ট শুরু করতে হবে। যখন কোনো ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনে আমরা গ্যাস ফ্লুইড লেভেল, ডেফিনেটলি গ্যাস ফ্লুইড লেভেল পেয়ে যাই, তার মানে ইট ইন্ডিকেটিং দ্য অবস্ট্রাকশন ইজ অলরেডি অ্যাডভান্স, তোমাকেও ট্রিটমেন্ট অ্যাডভান্সলি শুরু করতে হবে। In the small bowel, the number of fluid levels is directly proportional to the degree of obstruction and to its site। যত বেশি আমরা গ্যাস ফ্লুইড লেভেল পাবো ততই আমাদেরকে বলবে যে ডিস্টাল, দ্য মোর ডিস্টাল দ্য অবস্ট্রাকশন। তার মানে টার্মিনাল আইলিয়ামে যদি অবস্ট্রাকশন হয় আমরা অনেক গ্যাস ফ্লুইড লেভেল পাবো। আবার যদি আমরা জেজুনামে যদি অবস্ট্রাকশন হয় তাহলে আমরা গ্যাস ফ্লুইড লেভেল কিন্তু বেশি পাবো না। কন্ট্রাস্ট এক্সরে দেখো, আমরা নরমাল আমরা যে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন বুঝাইতে চাই ওই ক্ষেত্রে সাধারণত আমরা কন্ট্রাস্ট এক্সরে করি না, এক্সেপ্ট কন্ট্রাস্ট এক্সরে এভিডেন্স অফ স্ট্র্যাঙ্গুলেশন অথবা একিউট অবস্ট্রাকশন এসব ক্ষেত্রে আমরা করি না। সাধারণত সাবইকিউট অবস্ট্রাকশন অথবা বাচ্চাদের ক্ষেত্রে অত সাবইকিউট ইন্টারসেপশন যদি থাকে তাহলে ওই ক্ষেত্রে হয়তো আমরা করে থাকি। এটা ক্লজ সাইন অফ ইন্টারসেপশন, এগুলা দরকার নেই। সিটি স্ক্যান, ইয়েস, ওয়াইডলি ইউজ নাওয়াডেজ। এখন কিন্তু আমরা বিশেষ করে লার্জ গাট অবস্ট্রাকশন যখন হয় or incomplete obstruction or partial obstruction যখন হয় তখন ওই ক্ষেত্রে আমরা কিন্তু সিটি স্ক্যান ইনভেরিয়েবলি করি to detect the cause of obstruction and the treatment purpose. Limitation cannot diagnose ischemia, strangulation cannot diagnose CT scan, এটা লিমিটেশন আছে। ইমেজিং ইন ইন্টারসেপশন আমরা আলাদা যদি বলি, যেমন প্লেন এক্সরে, ডেফিনেটলি আমরা ইমেজিং ইন্টারসেপশন কজিং ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, তাহলে আমরা এখানে ডেফিনেটলি একটা প্লেন এক্সরে করব। প্লেন এক্সরেতে আমরা ফিচার্স অফ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন যেগুলো আমরা এতক্ষণ বললাম এগুলো পাবো। বেরিয়াম এনেমা আমরা করি সাধারণত, এই যে বলছিলাম বেরিয়াম এনেমা shows ক্লজ সাইন ইন আইলিওকোলিক ইন্টারসেপশন। আইলিওকোলিক ইন্টারসেপশন যদি হয় তাহলে ওই ক্ষেত্রে ক্লজ সাইন আমরা পাই। এই যে এখানে যদি আমরা এই ছবিটা দেখি, এখানে কিন্তু এই যে ইন্টারসেপশনের ক্লজ সাইন, এই যে এখানে আমরা হেপাটিক প্লেক্সের কোলনের দিকে যদি তাকাই, এখানে ক্লজ সাইন দেখো, হেপাটিক প্লেক্সের কোলন থেকে একটু নিচে একটু গাট ডাই গেছে, কিন্তু এই যে বেরিয়াম এনেমা, এটা কিন্তু বেরিয়াম এনেমা নিচের দিকে, আমরা যদি সিকামের অ্যাসেন্ডিং কোলন এই দিকে কিন্তু কোনো ডাই আসে নাই। তার মানে এটা কিন্তু ওয়ান অফ দ্য সাইন্স অফ ক্লজ সাইন, দ্যাট ইজ দ্য ইন্টারসেপশনে আমরা পেয়ে থাকি। সিটি স্ক্যান, সিটি স্ক্যান অবশ্যই আমরা করি না খুব একটা, বাট বাচ্চাদের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ইজ মোস্ট সেন্সিটিভ ফর diagnostic interception। বাচ্চাদের ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড shows a downward
downward appearance of concentric being in transverse section. আর সিটি স্ক্যান যদি করি আমরা shows a target or sausage shaped soft tissue mass with a layering effect. এটা আমরা পেতে পারি সিটি স্ক্যান যদি করে থাকি। এটা আল্ট্রাসাউন্ড ফাইন্ডিংস অফ দ্য ইন্টারসেপশন, ওইটা হলো ক্লজ সাইন, থাবার মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, হেপাটিক ফ্লেক্সার কোলনের মধ্যে থাবা, হ্যাঁ, ক্লজ সাইন। ভলভুলাস কাকে বলে? কেউ একজন বলতে পারবা? Define volvulus. Twisting or axial rotation of the bowel about twisting বা axial rotation. Axial rotation of a bowel about is mesentery. Most commonly occur in the volvulus. একটা হলো sigmoid colon-এ হয়, সিকামে হয়, আর একটা হলো volvulus neonatum. volvulus neonatum. তাহলে তিনটা volvulus। আজকে এই পর্যন্তই থাক, হ্যাঁ, যতটুকু বলছি কিছু বুঝছো? জি স্যার। ওকে, আজকের জন্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে বাকিটা হবে ইনশাআল্লাহ।